গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা বড় জেলের ভেতরে অনেক কয়েদি মিলে একসঙ্গে কাজ করছে। আর এই কারাগারের যে প্রধান সিকিউরিটি গার্ড রয়েছে তার নাম হচ্ছে পল। পল যখন জেলের বাথরুমে যায় তখন আমরা জানতে পারি যে তার মারাত্মক ইউরিনাল একটা ইনফেকশন রয়েছে। প্রস্রাব করার সময় প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল এবং তার কষ্ট দেখে বোঝাই যাচ্ছিল যে সে দীর্ঘদিন ধরে এই কঠিন রোগটা সহ্য করেছে। পল যখন বাথরুমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল ঠিক তখনই বাইরে অন্য একজন গার্ড এসে হাজির হয়। সে বাথরুমের দরজার ওপাশ থেকে পলকে ডেকে জানায় যে জেলে একটা নতুন কয়েদি এসেছে। এরপর আমরা জেলের গেটে পার্সি নামের আরেকজন গার্ডকে দেখতে পাই যে সেই নতুন কয়েদিকে নিয়ে সেলের দিকেই আসছিল। এখানে পার্সি নামে সেই গার্ডটা ছিল প্রচণ্ড হিংস্র এবং বজ্জার টাইপের লোক। সে ক্ষমতার অপব্যবহার করতে এক সেকেন্ডও চিন্তা করত না এবং সুযোগ পেলেই কয়েদিদের উপর অমানসিক টর্চার করাই ছিল তার প্রতিদিনের স্বভাব। পার্সি যখন সেই নতুন বন্দীকে নিয়ে পলের সামনে আসে তখন পল সহ বাকি গার্ডরা কয়েদিকে দেখে পুরো হা হয়ে যায়, কারণ সেই নতুন কয়েদিটা সাধারণ কোনো মানুষ ছিল না। সে ছিল বিশাল আকৃতির এক দানবের মতো দেখতে এক ব্যক্তি। তার ওই ভয়ঙ্কর ও বিশাল দেহ দেখে যে কেউ পলকে আটকে উঠবে। পল তখন জিজ্ঞাসা করে, তোমার নাম কি? পলের প্রশ্নের উত্তরে সেই বিশালদেহী লোকটা খুব শান্ত গলায় বলে, আমার নাম জন কফি। কিন্তু একটু পরই আমরা অদ্ভুত ব্যাপার জানতে পারি। জন কফি দেখতে যতটা ভয়ঙ্কর আর দানবাকৃতির ছিল, তার স্বভাব চরিত্র ছিল তার উল্টো। সে মনের দিক থেকে ছিল একদম নিষ্পাপ এক শিশুর মতো। বড়দের মতো জটিল আচরণ সে করতেই জানত না। পল তখন তাকে জেলের নিয়মকানুন বুঝিয়ে দিয়ে বলে, এখানে রাতের বেলা সব লাইট বন্ধ করে দেওয়া হয়, তাই তোমাকে অন্ধকারের মধ্যেই কাটাতে হবে। এই কথা শুনে জন হঠাৎ করে খুব ভয় পেয়ে যায়। সে বলে, আমি অন্ধকারে কোনোভাবেই থাকতে পারি না স্যার, আমার খুব ভয় লাগে, প্লিজ আমার ছেলে লাইটটা বন্ধ করবেন না। জনের এমন শিশুর মতো সরলতা দেখে পলের মন গলে যায়। সে রাজি হয়ে যায় এবং অন্য গার্ডদেরকে নির্দেশ দেয় যেন জনের ছেলে লাইট বন্ধ না হয়। পলের এই সহানুভূতির পর জন কৃতজ্ঞতা জানিয়ে পলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। পলও মুচকি হেসে তার সেই বিশাল হাতের সঙ্গে হাত মেলায় এবং সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু পল যখন ছেল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে জন বারবার ঢুকরে কেঁদে উঠে বলতে শুরু করে যে, আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম স্যার, বিশ্বাস করুন, আমি তাকে থামানোর জন্য আপ্রাণ ট্রাই করেছিলাম, কিন্তু আমি শেষ রক্ষা করতে পারিনি। জন আসলে কার কথা বলছে পল তখন তা কিছুই বুঝতে পারে না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। তবে জনের এই অদ্ভুত কথাবার্তা পলের মনে এক তীব্র কৌতূহলের জন্ম দেয়। সে জানতে চায় এই দানবের মতো দেখতে অথচ মন থেকে এতটা নরম মানুষ আসলে কি অপরাধ করে জেলে এসেছে। কৌতূহল মেটাতে পল অফিসে গিয়ে জনের ক্রাইম ফাইলটা খুলে পড়তে শুরু করে। আর তখনই গল্পের দৃশ্যপট বদলে আমাদের নিয়ে যাওয়া হয় একটি গ্রামের ফ্ল্যাশব্যাকে। আমরা জানতে পারি কিছুদিন আগে ওই গ্রাম থেকে হঠাৎ করে দুটি ছোট্ট বোন গায়েব হয়ে গিয়েছিল। মেয়ে দুটি নিখোঁজ হওয়ায় তার বাবা মা এবং গ্রামের সমস্ত মানুষ বন্দুক হাতে নিয়ে চারদিকে তল্লাশি শুরু করে এবং এক পর্যায়ে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে আসে। কিন্তু বনের ভেতরে ঢুকেই তারা যে দৃশ্য দেখতে পায় তাতে সবার চোখ কপালে উঠে যায়। তারা দেখে সেই দুটি মৃত বাচ্চার রক্তাক্ত লাশ কোলে নিয়ে জন একা বসে হাউমাউ করে কাঁদছে এবং প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে। রক্তাক্ত অবস্থায় জনকে ওই দুই বাচ্চা লাশের সঙ্গে ওভাবে বসে থাকতে দেখে গ্রামের সবার মনে হয় যে ওই দানবটাই হয়তো মেয়ে দুটিকে নির্মমভাবে খুন করেছে। তাই ক্ষিপ্ত গ্রামবাসী তখনই তাকে পুলিশের হাতে তুলে দেয়। আর জঘন্য এই ডাবল মার্ডারের অপরাধে আদালত জন কফিকে সরাসরি ফাঁসির সাজা শুনিয়ে দেয়। অফিসে বসে জনের ফাইলের এই ভয়ঙ্কর আর রহস্যময় অতীত পড়ার পর পল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। জনের ক্রাইম ফাইলটা পড়ার পর জন একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে জন কোনোভাবেই এই জঘন্য অপরাধটা করতেই পারে না, কারণ তার স্বভাব আর তার আচরণের মধ্যে কোনো হিংস্রতা ছিলই না। কিন্তু পল একজন সামান্য গার্ড হওয়ায় আদালতের উপরমহলের আদেশ তাকে মানতেই হবে। তাই পরদিন সকালবেলা সে তার সহকর্মীদের সাথে মিলে সেই ভয়ঙ্কর ইলেকট্রিক চেয়ারটা পরিষ্কার করতে শুরু করে, কারণ এই চেয়ারে বসেই একদিন জনকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলা হবে। তারা যখন কাজ করছিল ঠিক তখনই বাইরে থেকে এক গার্ডের জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত তারা দৌড়ে গিয়ে দেখতে পায় এক গার্ড মাটিতে বসে একটা ছোট ইঁদুরকে খুব মন দিয়ে দেখছে। সে সবাইকে ইঁদুরটা দেখায় এবং সেটিকে এক টুকরো বিস্কুট খেতে দেয়। খাবারটা মুখে নেই ইঁদুরটা চট করে জেলের এক ভাঙা ঘরের ভেতরে ঢুকে পড়ে। পল আর বাকি গার্ডরা ওই ঘরের ভেতরে ইঁদুরটাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পুরো ঘরের মধ্যে কোথাও সেটার আর কোনো হদিস পায় না। আশ্চর্যের বিষয় হলো পরদিন সকালবেলা ইঁদুরটা আবারও কোথা থেকে যেন জেলের ভেতরে চলে আসে। এবারও ইঁদুরটাকে বিস্কুটের টুকরো দেওয়া হয়। আর সে যখন মনের সুখে বিস্কুট খাচ্ছিল ঠিক তখনই সেই বজ্জাত গার্ড পার্সি সেখানে হাজির হয়। ইঁদুরটাকে দেখা মাত্রই পার্সি লাথি মেরে সেটাকে পিষে মারার চেষ্টা করে, কিন্তু
ইঁদুরটা খুব চালাক হয় পার্সির আক্রমণ এড়িয়ে আবারও সেই পুরনো ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে পার্সি প্রচণ্ড রেগে যায় এবং রাগের মাথায় ওই ঘরের ভেতরে সমস্ত আসবাবপত্র ও জিনিসপত্র টেনে হিস্ট্রে বাইরে বের করতে শুরু করে। পার্সির এই কাণ্ড দেখে পল আর বাকি সঙ্গীরাও সেখানে ছুটে আসে। পার্সি তখন চিৎকার করে পলদেরকে বলে, আজকে এই ইঁদুরটাকে আমি মেরেই ছাড়ব, যে কোনো মূল্যেই হোক। আমি জানি ও এই ঘরের ভেতরে লুকিয়ে আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ঘরের সব জিনিসপত্র বের করে ফেলার পরেও গতকালকের মতোই আজকেও সেখানে কোনো ইঁদুর পাওয়া যায় না। একটা সামান্য ইঁদুরকে ধরতে না পেরে পার্সির মাথা একদম গরম হয়ে যায়। সে নিজের রাগ সামলাতে না পেরে পল এবং তার বন্ধুদের সঙ্গে চরম খারাপ ব্যবহার ও ঝগড়া করতে শুরু করে। পার্সির এই অহংকার আর মুখ খারাপ দেখে পলের এক বন্ধু আর সহ্য করতে না পেরে পার্সির কলার চেপে ধরে, কিন্তু পার্সি একটু দমে না গিয়ে উল্টো তাকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। আসলে পার্সি এত গরম দেখাচ্ছিল কারণ সে ছিল ওই রাজ্যের গভর্নরের স্ত্রী আপন ভাগ্নে, অর্থাৎ পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক জোর থাকায় সে চাইলেই পল আর তার বন্ধুদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। আর এই ক্ষমতার দাপট দেখিয়ে সে সবাইকে থ্রেট করে ওখান থেকে চলে যায়। এর একটু পরে পল জেলের আরেক কয়েদি এডওয়ার্ডের ছেলের সামনে দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পল দেখে যেই ইঁদুরটা এতক্ষণ ধরে পুরো জেলের গার্ডদেরকে নাকানি চুবানি খাইয়েছিল, সেই ইঁদুরটা এখন এডওয়ার্ডের ছেলের ভেতরে তার হাতের উপরে শান্ত হয়ে বসে আছে। আসলে ইঁদুরটা এখন ওই বন্দির খুব ভালো বন্ধু হয়ে গেছে এবং তারা দুজনে মনের আনন্দে খেলাধুলা করছে। যে ইঁদুরকে পলের পুরো টিম মিলে ধরতে পারছিল না, সে এভাবে এক কয়েদির বন্ধু হয়ে যাবে তা পল ভাবতেও পারেনি। ঠিক তখনই জেলের ওয়ার্ডেন হ্যাল পলকে ডেকে নিজের অফিসে নিয়ে যায়। হ্যাল পলকে ফাইলে সই করতে করতে জানায় যে আজ জেলে নতুন আরেকজন কয়েদি এসেছে, যার নাম হলো বেল। হ্যাল পলকে সতর্ক করে দিয়ে বলে, এই বেল নামের কয়েদিটা কিন্তু আস্ত এক ভয়ঙ্কর এবং সাইকোপ্যাথ খুনি, তাই ওকে হ্যান্ডেল করার সময় একটু বাড়তি সাবধানে থেকো। ওয়ার্ডেন পলকে আরও সতর্ক করে বলে, এই বেল এতটাই খতরনাক যে ও জেলের ভেতরে যে কোনো বন্দীকে খুন করতেও দ্বিতীয়বার ভাববে না, তাই ওকে চোখে চোখে রাখতে হবে। যেহেতু হ্যাল আর পল একে অপরের খুব ভালো বন্ধু ছিল, তাই হ্যাল পলের কাছে নিজের জীবনের একটা মস্ত বড় দুঃখের কথা শেয়ার করে। সে চোখের জল ফেলে বলে, আমার স্ত্রী ব্রেন টিউমার হয়েছে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু এই কঠিন সত্যটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, আর তাকে এই কথাটা মুখ ফুটে বলতেও পারছি না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এর একটু পরে যখন পল আবারও বাথরুমে যায়, তখন তার ইউরিনাল প্রবলেমটা এত তীব্র আকার ধারণ করে যে সে কোনোভাবেই প্রস্রাব করতে পারছিল না। কিন্তু বাধ্য হয়ে সে যখন প্রচণ্ড গায়ের জোরে প্রস্রাব করার চেষ্টা করে, তখন তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভেতরে চিৎকার করে ওঠে। পল যখন চরম কষ্ট পেয়ে জেলের ভেতরে ফিরে আসে, তখন দূর থেকে জন তাকে ডাক দেয়, কিন্তু যন্ত্রণায় কাতর পল তখন কারোর সঙ্গে কথা বলার কোনো মুডে ছিল না, তাই সে জনের ডাকে সাড়া না দিয়ে এড়িয়ে চলে যায়। পরদিন সকালবেলা সেই কুখ্যাত সাইকোপ্যাথ খুনি বেলকে হাতকড়া পরিয়ে জেলের ভেতরে নিয়ে আসা হয়। বেল এতটাই ভয়ঙ্কর আর বেপরোয়া ছিল যে অতগুলো গার্ডের মাঝে হাতকড়া পরা অবস্থায় সেই হঠাৎ করে হিংস্র বাঘের মতো গার্ডদের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে এক এক করে সব গার্ডকে মারতে শুরু করে। বেলের এই তাণ্ডব দেখে সেই অহংকারী গার্ড পার্সি, যার হাতে একটা বড় লাঠি ছিল, সে ভয় পুরো জমে যায়। পার্সির বুকে এতটুকু সাহস ছিল না যে সেই লাঠি দিয়ে বেলকে আটকাবে। সে শুধু এক কোণায় দাঁড়িয়ে কাঁপছিল। যাই হোক, বাকি গার্ডরা কোনো রকমে অনেক কষ্টে বেলকে ঝাঁপড়ে ধরে বেহুশ করে এবং তাকে একটা সেলের ভেতরে বন্দী করে দেয়। ঠিক তখনই পলের শরীরে প্রস্রাবের বেগ আরও তীব্র হয়ে যায় এবং তার প্রাইভেট পার্টে এক মারাত্মক ব্যথা শুরু হয়ে যায়। সে সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। যন্ত্রণার চোটে সে জেলের মেঝেতে লুটিয়ে পড়ে। পল যখন কোনো রকমের হামাগুড়ি দিয়ে সেখান থেকে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখন জন কফি তাকে আবারও ব্যাকুল হয়ে ডাকে। পল এবারও যেতে না চাইলে জন নিজেই সেলের ফাঁক দিয়ে পলকে কলার চেপে ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। এরপর জন পলের সেই যন্ত্রণাকাতর গোপন জায়গায় হাত দেয়, আর তখনই এক অলৌকিক কাণ্ড ঘটে। পুরো জেলের লাইটের আলো হঠাৎ করে তীব্রভাবে বাড়তে শুরু করে। আলোর তেজ এতটাই বেড়ে যায় যে কিছুক্ষণের মধ্যেই জেলের একটা বড় লাইট বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায়, আর সাথে সাথেই পল অনুভব করে যে তার শরীরের সমস্ত ব্যথা এক পলকেই গায়েব হয়ে গেছে। সে পুরোপুরি সুস্থ এবং একজন নর্মাল মানুষের মতোই ফিল করছে। পল যখন অবাক হয়ে নিজের শরীরের দিকে তাকাচ্ছিল, তখনই দেখা যায় জন জোরে হাঁ করে নিজের মুখ থেকে কুচকুচে কালো রঙের কিছু পোকা বাতাসে ছড়িয়ে দিচ্ছে। আসলে পল নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে পলের শরীরের ভেতরে সমস্ত ইনফেকশন এবং রোগের জীবাণু নিজের ভেতরে টেনে নিয়েছিল, আর সেই জীবাণুগুলোকেই এখন মুখ দিয়ে বাইরে বের করে দিয়েছে। এবার পল সোজা জনের কেস লড়ার পুরনো উকিলের সঙ্গে দেখা করতে যায় এবং জানার চেষ্টা করে যে জনকে নির্দোষ প্রমাণ করার কোনো রাস্তা আছে কিনা। কিন্তু সেই উকিল পলকে সম্পূর্ণ নিরাশ করে দেয়। সে বলে এই জন কোথা থেকে এসেছে, তার মা বাবা কে, সে কোথায় থাকতো,
এইসবের কিছুই জেনুইন রেকর্ড নেই। ওই ঘটনার দিন জঙ্গল থেকে ধরা পড়ার আগে দুনিয়ার কোনো মানুষই এই জনকে কখনো দেখেনি। অন্যদিকে জেলের ভেতরে সেই নতুন কয়েদি বেল প্রতিদিন চরম অশান্তি করছিল। সে সুযোগ পেলেই বাকিদের উপরে হামলা চালাত। তার এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষমেশ জেলের কর্তৃপক্ষ তাকে আলাদা একটা অন্ধকার সেলের মধ্যে বন্দী করে দেয়। আর এভাবেই দেখতে দেখতে অবশেষে সেই কালো দিনটি চলে আসে, যেদিন এডওয়ার্ড অর্থাৎ যেই কয়েদিটা সেই ছোট ইঁদুরটার বন্ধু হয়েছিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এডওয়ার্ড নিজের আসন্ন মৃত্যুকে নিয়ে বিন্দুমাত্র ভয় পাচ্ছিল না। তার চোখে তখন জল আর বুকে শুধু একটাই দুশ্চিন্তা, সে মারা যাওয়ার পর তার সেই ছোট্ট অবুঝ বন্ধু ইঁদুরটার কি হবে, তাকে কে দেখাশোনা করবে। এডওয়ার্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য পল তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তার ইঁদুরটার কিছুই হবে না। ঠিক তখনই সেই ছোট্ট ইঁদুরটা দৌড়ে এডওয়ার্ডের দিকে আসার চেষ্টা করে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা সেই পাষাণ আর বজ্জাত গার্ড পার্সি সুযোগ বুঝে ইঁদুরটার উপরে সজোরে পাড়া দিয়ে দেয় এবং এক লহমায় সেটাকে পিষে মেরে ফেলে। নিজের চোখের সামনে বন্ধুর এই করুণ মৃত্যু দেখে এডওয়ার্ডের বুকটা ঢুকরে কেঁদে ওঠে। তখনই পাশ থেকে জন অন্য গার্ডদেরকে বলে, ইঁদুরটাকে দয়া করে আমার হাতে দাও। পল মৃত ইঁদুরটাকে জনের হাতে তুলে দেয়। জন সেটার উপরে আলতো করে ফু দেয়, আর অলৌকিকভাবে পলের কেসের মতোই এবারও জনের মুখ থেকে সেই কুচকুচে কালো জার্মসগুলো বের হতে শুরু করে। জীবাণুগুলো মুখ থেকে বের করে জন যখন ইঁদুরটাকে মেঝেতে ছেড়ে দেয় তখন দেখা যায় মৃত ইঁদুরটা অলৌকিকভাবে পুরোপুরি জীবিত হয়ে গেছে। সে এক ছুটে আবারও তার বন্ধু এডওয়ার্ডের কোলে গিয়ে আশ্রয় নেয়। এরপর নিয়ম অনুযায়ী এডওয়ার্ডকে টেনে নিয়ে গিয়ে সেই ভয়ঙ্কর ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। এখানে যখন কোনো কয়েদিকে এই চেয়ারে বসিয়ে কারেন্টের শক দেওয়া হয় তখন তার মাথায় একটা পানিতে ভেজা কাপড় দেওয়া হয়, যাতে পানির কারণে বিদ্যুৎ প্রবাহটা দ্রুত হয় এবং কয়েদি কোনো কষ্ট ছাড়াই 1 সেকেন্ডে মারা যায়। কিন্তু এবার এই মৃত্যুদণ্ড কার্যকর করার মেন ইনচার্জ ছিল ওই নিষ্ঠুর পার্সি। সে প্রতিশোধ নেওয়ার জন্য জেনে শুনে এডওয়ার্ডের মাথায় ভেজা কাপড়ের বদলে একদম শুকনো কাপড় রেখে দেয়। এর ফলে যখন কারেন্টের সুইচ অন করা হয় তখন বিদ্যুৎ ঠিকমতো প্রবাহিত না হতে পেরে এডওয়ার্ডের পুরো শরীর জ্যান্ত পড়তে শুরু করে। সে অসহ্য ও চরম যন্ত্রণায় ছটফট করতে করতে অত্যন্ত নির্মমভাবে মারা যায়। পার্সির এই জঘন্য ও অমানবিক কাণ্ড যখন পল জানতে পারে তখন রাগে তার রক্ত গরম হয়ে যায়। সে সোজাসুজি গিয়ে পার্সিকে আচ্ছামতো ধোলাই করে এবং কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, তুই এক্ষুনি এই জেল থেকে নিজের ট্রান্সফারের অ্যাপ্লিকেশন জমা দিবি। যত দ্রুত পারিস এখান থেকে বিদায় হ, নয়তো তোর কপালে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি আছে। অবশেষে পার্সি ভয় পেয়ে সেখান থেকে বদলি হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর কয়েকদিন পর পল তার বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সময় জন কফিকে নিয়ে আলোচনা শুরু করে। সে সবাইকে বলে জনের কাছে এক অলৌকিক ক্ষমতা আছে, যা দিয়ে সে যে কোনো মরণাপন্ন মানুষকে সুস্থ করে তুলতে পারে। পলের এই কথা শুনে বাকি গার্ডরা একমত হয় যে জেলের ওয়ার্ডেন হ্যালির স্ত্রী, যে ব্রেন টিউমারের কারণে যন্ত্রণায় প্রায় পাগলের মতো হয়ে গেছে, তাকে বাঁচানোর জন্য জনের এই পাওয়ার ব্যবহার করা উচিত। যেমন ভাবনা তেমন কাজ। তারা গোপনে জনকে মধ্যরাতে জেল থেকে বের করে হ্যালির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যাতে সে হ্যালির স্ত্রীকে সুস্থ করে তুলতে পারে। যাওয়ার সময় পল কৌতূহলবশত জনকে জিজ্ঞাসা করে, জন, তুমি কি জানো তোমাকে মধ্যরাতে এভাবে লুকিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জন খুব শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ স্যার, আমি জানি। আমি ওই অসুস্থ মহিলাকে ঠিক করতে যাচ্ছি। জনের মুখে এই কথা শুনে পল মনে মনে বেশ চমকে যায়, কারণ তারা এই প্ল্যানটা সম্পূর্ণ গোপন রেখেছিল। তাহলে জন আগে থেকে এই কথা কিভাবে জানল, তা পল কিছুতেই মাথায় মেলাতে পারছিল না। অবশেষে তারা হ্যালির বাড়িতে পৌঁছায় এবং জনকে সেই অসুস্থ মহিলার ঘরের দিকে নিয়ে যাওয়া হয়। বিছানায় শুয়ে থাকা মহিলাটা জনকে দেখে তার নাম জিজ্ঞাসা করে। জন হেসে বলে, আমার নাম জন কফি। খাওয়ার কফির মতোই নাম, শুধু বানানের স্পেলিংটা একটু আলাদা। এরপর জন কফি সেই মহিলার একদম কাছে যায় এবং নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে তার মস্তিষ্কের ভেতরের সেই বিষাক্ত জার্মস নিজের মুখের ভেতরে টেনে নেয়। জনের ছোঁয়ায় সেই মহিলা একদম নিমিষেই সুস্থ হয়ে যায়। কিন্তু অন্যবারের মতো এবার জন সেই বিষাক্ত কালো জার্মসগুলো মুখে নিয়ে বাতাসে বের করতে পারছিল না। বিষাক্ত জীবাণুগুলো তার শরীরের ভেতরেই আটকে যায়। এর ফলে জন ভেতর থেকে প্রচণ্ড কষ্ট পেতে শুরু করে এবং সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজের শক্তিতে সোজা হয়ে হাঁটার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে। জনের এই করুণ অবস্থা দেখে বাকি গার্ডরা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। তারা কোনো রকমের ভাবে পঙ্গুপ্রায় জনকে কাঁধে করে তুলে তাকে নিজের ছেলের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পর সেই নিষ্ঠুর গার্ড পার্সি যখন জনের ছেলের সামনে দিয়ে যাচ্ছিল তখন জন হঠাৎ করে পার্সিকে জোরে চেপে ধরে। এরপর সে হ্যালের স্ত্রীর শরীর থেকে টেনে নেওয়া সেই বিষাক্ত কালো জার্মসগুলো ফু দিয়ে সরাসরি পার্সির মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। সেই বিষাক্ত জীবাণুগুলো শরীরে প্রবেশ করতে পার্সি নিমেষের মধ্যেই পুরোপুরি উন্মাদ হয়ে যায়। সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। চরম পাগলামির মাথায় পার্সি হঠাৎ করে নিজের কোমর থেকে পিস্তল বের করে সেই কুখ্যাত খুনি বেলকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটা গুলি চালিয়ে তাকে
তাকে ওখানেই ঝাঁঝরা করে দেয়। বেলের মৃত্যুর ঠিক পরই দেখা যায় পার্সির মুখ থেকে সেই কুচকুচে কালো জীবাণুগুলো বাতাসে বের হতে শুরু করেছে। আসলে ওই জীবাণুগুলোর প্রতিক্রিয়া পার্সির নিজের মাথাতেও ব্রেন টিউমার হয়ে গিয়েছিল। তখন জন পল সহ বাকি গার্ডদেরকে ডেকে বলে, স্যার, এই বেল নামের লোকটা ছিল আসল শয়তান। এই বেলি সেই নিষ্পাপ মেয়ে দুটিকে নির্মমভাবে খুন করেছিল, যার মিথ্যা সাজা আজ আমি ভোগ করছি। এই ঘটনার পর সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই পার্সিকে চিকিৎসার জন্য একটা মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, পার্সের গার্ড হিসেবে এই হাসপাতালে বদলি হয়ে আসার কথা ছিল, কিন্তু এখন সে নিজেই এখানকার একজন পাগল রোগী। এদিকে পল যখন জানতে পারে যে জন সম্পূর্ণ নির্দোষ, তখন সে অপরাধবোধে ভেঙে পড়ে। সে মধ্যরাতে জনের ছেলের সামনে এসে চোখের জল ফেলে বলে, জন, আমি জানি তুমি নির্দোষ। তুমি চাইলে বলো, আমি আজকে রাতের মধ্যেই তোমাকে এই জেলের খাঁচা থেকে মুক্তি করে দেব। কিন্তু জন বলে, না, তুমি এমন ভুল কখনোই করবে না। আমি সারাটা জীবন তীব্র একাকিত্বে ভুগেছি। প্রতিদিন মানুষের একে অপরের প্রতি হিংসা, ঘৃণা আর যন্ত্রণার চিৎকার আমার এই মাথায় নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর এই পৃথিবীর পাপের বোঝা নিজের শরীরে টানতে চাই না। আমি চাই যত দ্রুত সম্ভব আমার মৃত্যু আসুক। পল তখন কেঁদে উঠে বলে, কিন্তু মৃত্যুর পর আমি যখন উপরওয়ালার সামনে দাঁড়াবো তখন তাকে কি জবাব দেব? স্রেফ নিজের চাকরির খাতিরে আমি একটা নিষ্পাপকে নিজের হাতে মেরে ফেললাম। জন পলের হাত দুটো ধরে সান্ত্বনা দিয়ে বলে, উপরওয়ালাকে শুধু বলে দিও তুমি জনকে বাঁচানোর চেষ্টা করেছিলে, কিন্তু করতে পারোনি। এরপর জন পলকে অনুরোধ করে বলে, সে জীবনে কোনোদিনও সিনেমা হলের বড় পর্দায় কোনো মুভি দেখেনি, তাই মরার আগে তার একটা সিনেমা দেখার খুবই শখ। পল জনের এই শেষ ইচ্ছাটা পূরণ করে। তারা সব গার্ডরা মিলে গভীর রাতে প্রজেক্টরের মাধ্যমে সুন্দর একটা সিনেমা চালু করে। অবশেষে সেই সকালটা চলে আসে যেদিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পল যখন জনকে নিয়ে আসতে চলে যায়, তখন জনকে আজ বেশ খুশি খুশি দেখাচ্ছিল। সে পলকে বলে, গতরাতে আমি একটা চমৎকার স্বপ্নে দেখেছি স্যার। স্বপ্নে দেখলাম সেই ছোট্ট ইঁদুরটা, যার নাম মিস্টার জ্যাঙ্গেলাস, সে একটা সার্কাস পার্টিতে মনের আনন্দে খেলাধুলা করছে, আর সেই খুন হওয়া ছোট্ট মেয়ে দুটো পরপারে দুনিয়ায় হাসি খুশি আছে। এরপর জনকে লোহার চেয়ার এনে বসানো হয়। আদালতে উপস্থিত সেই মৃত বাচ্চাদের বাবা মা জনকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে এবং তাকে গালিগালাজ করতে শুরু করে। পল কোনো রকমের তাদের শান্ত করে জনের দিকে তাকায়। জন তখন সেই বাবা মায়ের উদ্দেশ্যে বলে, আমি সেই দিন ওই জঙ্গলে থাকার জন্য সত্যি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের সন্তানদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এই কথা বলার পর জল্লাদ যখন প্রথা অনুযায়ী জনের মুখে কালা কাপড় দিতে যায়, তখন জন আতঙ্কিত হয়ে পলকে রিকোয়েস্ট করে বলে, দয়া করে আমার মুখটা ঢাকবে না স্যার, আমি অন্ধকারের মধ্যে একদম থাকতে পারি না। জনের এই কথা শুনে পল জল্লাদকে ইশারা করে বারণ করে দেয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জনের মুখ থেকে শেষ যে শব্দটা উচ্চারিত হয় সেটা ছিল হ্যাভেন। জনের মুখে এই একটা শব্দ শুনে জেলের প্রতিটা শক্ত হৃদয়ের গাড়ির চোখে জল চলে আসে। পল নিজের আবেগ ধরে রাখতে না পেরে শেষবারের মতো জনের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। আর তখনই জনের সেই অলৌকিক টেলিপ্যাথিক পাওয়ারের মাধ্যমে পলের মাথায় একটা বার্তা চলে আসে। জন তাকে বোঝায় যে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্বার্থপর, তারা কখনোই অন্যের ভালো সহ্য করতে পারে না। কেউ ভালো কিছু করলে মানুষ হিংসায় তার ক্ষতি করার চেষ্টা করে। অবশেষে সে চরম মুহূর্তটা চলে আসে যখন কারেন্টের সুইচ অন করতে হবে, কিন্তু পল জেনে শুনে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন নির্দোষ মানুষকে নিজে হাতে মারার জন্য আদেশ দিতে পারছিল না। সে স্তব্ধ হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু ডিউটির নিয়মে সে বাধা। তাই বুক ফেটে গেলেও এক পর্যায়ে সে কাঁপা কাঁপা গলায় সুইচ অন করার জন্য নির্দেশ দিয়ে দেয়। আর সাথে সাথেই তীব্র বিদ্যুতের শকে চেয়ারের উপরেই জন কফের মৃত্যু হয়ে যায়। এভাবেই জনকে দুনিয়ার মানুষের করা জঘন্য পাপের দায় নিজের কাঁধে নিয়ে বিদায় নিতে হয়। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বৃদ্ধ পল তার বান্ধবী অ্যান্ড্রিকে এই পুরো কাহিনীটা শোনাচ্ছিল, কিন্তু অ্যান্ড্রির কাছে এই অলৌকিক গল্পটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। তখন পল তাকে প্রমাণ দেখানোর জন্য বৃদ্ধাশ্রমের পেছনে সেই গোপন ঘরের কাছে নিয়ে যায়, যেখানে সে প্রতিদিন লুকিয়ে আসত। সেখানে গিয়ে অ্যান্ড্রির চোখ কপালে উঠে যায়, কারণ সে দেখতে পায় আজ থেকে প্রায় 70 থেকে 80 বছর আগে সেই ছোট্ট ইঁদুরটা এখনও জীবিত অবস্থায় ওখানে খেলা করছে। আসলে জন কফি যখন ফু দিয়ে ইঁদুরটার প্রাণ ফিরিয়ে দিয়েছিল, তখন জনের শরীরের ভেতরে কিছু শক্তি ইঁদুরের ভেতরে প্রবেশ করেছিল। আর ঠিক এই কারণে জনের সাথে শেষবারের মতো হাত মেলানোর সময় জনের কিছুটা শক্তি পলের ভেতরেও চলে এসেছিল। পল তখন অত্যন্ত আফসোস ও দুঃখী মনে অ্যান্ড্রিকে বলে, আজ আমার বয়স 108 বছর হয়ে গেছে, অথচ আমার শরীরে কোনো রোগ নেই। মৃত্যু আমাকে ছুঁতে পারছে না। আমার চোখের সামনে আমার চেনা সব মানুষ, আমার স্ত্রী, আমার বন্ধুরা একে একে সবাই আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হয়তো একদিন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে।
কিন্তু এই অভিশপ্ত দীর্ঘ জীবন নিয়ে আমি তখনও একাকী বেঁচে থাকব। এটাই হয়তো নির্দোষ জনকে মারার অপরাধে ওপরওয়ালার দেওয়া আমার সবচেয়ে বড় শাস্তি। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, পলের এই কথা বলার কয়েকদিন পরই আমরা দেখতে পাই তার শেষ সম্বল ও একমাত্র ভালো বন্ধু অ্যান্ড্রি হঠাৎ করেই মারা যায়। বৃদ্ধাশ্রমের বিছানায় একা একা শুয়ে পল তার জীবনের সমস্ত আপনজনদের কথা ভাবত আর চোখের জল ফেলত। তার মনে তখনও শুধু একটাই হাহাকার আর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আশেপাশের চেনা সব মানুষ এক একে কবরে চলে গেলেও তার নিজের কেন মৃত্যু হচ্ছে না। এই অভিশপ্ত দীর্ঘ জীবন তাকে আর কতদিন টানতে হবে। আর পলের এই বুক ফাটানো কান্না আর হাহাকারের মধ্যেই এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। অনুরোধ করব যাদের হাতে পর্যাপ্ত সময় আছে মুভিটা দেখার জন্য, কারণ পুরো মুভিটা দেখা আর এক্সপ্লেন দেখা আকাশ পাতাল ব্যবধান। মুভিটা দেখলেই আপনি বুঝতে পারবেন কেন এর IMDb এত বেশি, কেন মানুষ এটাকে ইতিহাসের সবচেয়ে সেরা সিনেমা হিসেবে বিবেচনা করে। তো বন্ধুরা, এই মুভিটা আপনি কতবার দেখেছেন তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন।